একটু বাড়িয়ে বলা হয়েছে যে বিশেষ কোনো বিখ্যাত ব্যক্তিত্ব নই, বিশেষ না, বিখ্যাত নই, এবং সারা পৃথিবীতেও নিরন্তর ভাষণ টাষণ দিই না, মাঝে মাঝে যখনই সুযোগ হয় দিই। কিন্তু আপনারা সবাই এখানে এসছেন একটি উদ্দেশ্য, একটি লক্ষ্য আপনাদের রয়েছে বলে, এবং এই উদ্দেশ্য লক্ষ্য খুব পরিষ্কার যে বিকশিত ভারতবর্ষের কথা যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সেই বিকশিত ভারতবর্ষ বিকশিত পশ্চিমবঙ্গ ছাড়া, বিকশিত পশ্চিমবঙ্গ কে এই বিকশিত ভারতের অন্তর্ভুক্ত না করে বিকশিত ভারত হতে পারে না। আমার মনে হয় যে এই বিষয়ে আমাদের মধ্যে একটি যাকে বলে কনসেনসাস রয়েছে, এবং সেই জন্যই হয়তো আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি একটি আদর্শ, একটি লক্ষ্যের জোরে এবং জেরে। আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই মিঠুদাকে। এই রকম সময় একজন জেলা সভাপতির দায়িত্ব, মানে ঘাড়ে এবং মাথায় কত যে দায়িত্ব, আমি নিজে ইলেকশন লড়েছি, আমি নিজে কন্টেস্ট করেছি বলে জানি, এবং সেই জন্যে অসংখ্য ধন্যবাদ যে এখানে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এবং এমন একটি, শোনা যাচ্ছে তো মাইক, না মাইকটা মনে হয় এবং এমন একটি এই পরিস্থিতির মধ্যেও এই সব আয়োজন হয়েছে। আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাইছি আয়োজকদের, কেন তারা আপনাদের মতন বিশিষ্ট ব্যক্তিত্ব একটি শহরে যখন বিশিষ্ট জনেরা একত্রিত হয় তাদের মতামত ব্যক্ত এবং প্রকাশ করার জন্যে মনে হয় যে সেটা একটি দিশা। কিন্তু মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। আমি কিন্তু বলছি না যে কোনো চক্রান্ত না, মানে অন্যদের মাইক বন্ধ হয়ে গেলেই বলে যে চক্রান্ত এবং মোদি চক্রান্ত করছে, আমি সেটা বলছি না। কিন্তু আমি বলছি না যে, তো শোনা যাচ্ছে তো? হ্যাঁ, পরিষ্কারভাবে আমরা সবাই একটু ঘরোয়া ভাবেই বসি এখানে কোনো। এবং আমি বিশেষ করে ডক্টর শুভজিৎ ধর মহাশয়, জহর সিংহ সরকার মহাশয়, বাবুলাল জানা মহাশয়, অ্যাডভোকেট হেমন্ত কুমার রায় মহাশয়, বিপ্লব দাস মহাশয় এবং অনিমেষ মল্লিক মহাশয়, আপনাদের সকলকে ধন্যবাদ এবং নমস্কার, প্রণাম জানাচ্ছি। আমি আসছিলাম যখন একটি কথা মনে পড়ছিল যে গত বছর ঠিক মে মাসে মোদিজি এসেছিলেন আলিপুরদুয়ারে, তার একটি বিশেষ সভা ছিল, এবং সেখানে আপনাদের মনে আছে যে প্রায় 1000 কোটি টাকার একটি প্রকল্প, অর্থাৎ প্রায় 2.5 লক্ষ পরিবারে গ্যাস প্রকল্প, সেখানে পাইপ গ্যাস প্রকল্প ছড়িয়ে দেওয়া হবে, কানেক্ট করিয়ে দেওয়া হবে। এটা একটা বিশেষ তিনি সেখানে ঘোষণা করেছিলেন 1000 কোটি টাকায় আলিপুরদুয়ারকে লক্ষ্য করে। কিন্তু তার সেই ভাষণের মধ্যে সেদিনকে একটি বিশেষ উল্লেখ তিনি করেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, যে কথা দিয়ে আমি শুরু করতে চাই, এবং সেই কথার মূলেই কিন্তু এই বেঙ্গল ম্যাটার্স এবং তার যে অনুবাদ, বাংলা অনুবাদও রয়েছে, এই বেঙ্গল ম্যাটার্স এর মূল কিন্তু সেই বিষয় তিনি যে বক্তব্য রেখেছিলেন। এবং এখানে আমাকে একটি বিশেষ সম্মান সম্বর্ধনা দেওয়া হলো বিবেকানন্দ ক্লাবের তরফ থেকে। এবং আমি আরেকটা উল্লেখ করতে চাই ব্যক্তিগত, আমার সাথে আমার সহধর্মিনী শ্রীমতী অনুত্তমা গাঙ্গুলি মহাশয়া আছেন। তিনি বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন, যেটা দিল্লিতে অজিত দোভাল সাহেব যেটা গঠন করেছিলেন, তার সচিব, কর্মসচিব হিসেবে সেখানে কর্মরত। আমার সাথে ঘুরতে থাকেন, প্রবাস করতে থাকেন, এবং যতবার মাঠে নেমেছি আমার সাথে থেকেছেন, পাশে থেকেছেন। এবং সেই জন্য বিবেকানন্দ ক্লাব এবং বিবেকানন্দ ফাউন্ডেশন, আমি ভাবলাম যে একবার লিংক করিয়ে দিই। একজন প্রধানমন্ত্রী, আমার অন্য প্রধানমন্ত্রীদের কথা জানা নেই, কিন্তু একজন প্রধানমন্ত্রী যিনি জীবনে প্রথমবার সাংসদ হিসেবে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হলেন, এবং যখন শপথ গ্রহণে গেলেন রাষ্ট্রপতি ভবনে, সেই শপথ গ্রহণে তিনি তার বুক পকেটে স্বামী আত্মাস্থানন্দজির দেওয়া প্রসাদী ফুল নিয়ে তিনি গেলেন শপথ গ্রহণে। এ কথা আমরা উল্লেখ করেছি বেঙ্গল ম্যাটার্স। এবং তিনি তার যৌবনে, আপনারা জানেন যে প্রায় সন্ন্যাসী হয়ে গেছিলেন আত্মাস্থানন্দজির
কাছে ঢুকে গেছিলেন রাজকোটে, এবং সেখানে আত্মাস্তানন্দজি তাকে বলেছিলেন যে হ্যাঁ, সন্ন্যাসী হওয়া তোমার ধর্ম, তোমার ভবিষ্যৎ, কিন্তু তোমার পরিধিটা অন্যরকম হতে হবে এবং তোমার পরিধি আরো বিশাল হবে আগামী দিনে। সেই মন্ত্র নিয়ে তিনি তার জীবন সামাজিক, প্রথমে একজন পরিব্রাজক হিসেবে, তার পরবর্তীকালে একজন রাজনীতিবিদ হিসেবে তিনি শুরু করলেন। আমি এই কথাগুলো এই কারণে বলছি দ্যাট হি ইজ ড্রিভেন বাই স্বামী বিবেকানন্দস আইডিয়াল অ্যান্ড ফিলোসফি, এবং এটা প্রতি মুহূর্তে কিন্তু তার কাজের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে। আপনাদের মনে আছে যখন 2019-এ তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন এবং সেন্ট্রাল হল অফ পার্লামেন্টে তিনি ভাষণ দিয়েছিলেন, মানে লিডার অফ দ্য হাউস তাকে যখন নির্বাচিত করা হলো, তিনি তখন বলেছিলেন, অনেক কথার মধ্যে একটি বিশেষ কথা উল্লেখ করেছিলেন যে আমরা এমন একটি সরকার, আমরা এমন একটি মানসিকতা পোষণ করে এমন একটি ব্যবস্থা পরিবর্তন আমরা আনবো, যে ব্যবস্থায় শিব জ্ঞানে জীব সেবা, ঠাকুরের কথা তিনি উল্লেখ করে এই কথাটা বলেছিলেন। আমার মনে নেই অন্তত যে কোনো প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে এই ধরনের একটি পরিস্থিতিতে ঠাকুরকে মনে করে তার মূল কর্মপদ্ধতি কি হবে সেই ঠাকুরের দর্শন এর কথা মনে করিয়ে কিন্তু তিনি সারা দেশের সামনে দ্বিতীয়বার শপথ নিয়েছিলেন। আমি ফিরে আসি ওই আলিপুরদুয়ারে তার ভাষণ, মে 2025। সেখানে একটা কথা তিনি বলেছিলেন, এবং যে কথাটার মূল আমরা বলা যেতে পারে ধরে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, তিনি বলেছিলেন যে আলিপুরদুয়ার, বিকশিত আলিপুরদুয়ার, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত। আলিপুরদুয়ার ইজ দ্য গেটওয়ে। দুয়ার মানে আপনারা তো জানেনই, আমরা যারা একটু গবেষণা করি, একটু মাঝে মাঝে এদিক ওদিক বলতেও ইচ্ছে করে, গেটওয়ে নট অনলি টু ভুটান বাট টু দ্য নর্থ ইস্ট। অর্থাৎ তিনি যখন উত্তরবঙ্গের কথা বলছেন, ধন্যবাদ, তিনি যখন উত্তরবঙ্গের কথা বলছেন, তিনি বলছেন যে উত্তরবঙ্গের অপার সম্ভাবনা, এবং উত্তরবঙ্গ শুধু গেটওয়ে না, উত্তরবঙ্গ ইজ এ ব্রিজ, সেতু, ইজ এ লিভিং ব্রিজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। ভারতবর্ষের যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে নীতি, ভারতবর্ষের যে আগামী দিনে দক্ষিণ পূর্ব এশিয়াকে ধরে ভারতবর্ষ যে ওই ভূখণ্ডে, পৃথিবীর ওই ভূখণ্ডে এগিয়ে যাবে, তার নীতির ভিত উত্তরবঙ্গ এবং উত্তরবঙ্গের মাধ্যমে হবে। এবং উত্তরবঙ্গ বিনা বিকশিত উত্তরবঙ্গ, বিকশিত পশ্চিমবঙ্গ, বিকশিত ভারত অসম্ভব, এ কথা তিনি বলেছিলেন। আমাদের যে আর্গুমেন্ট, আমরা যে কথাটা বলছি, সেটা হলো যে গত 50 বছরে পশ্চিমবঙ্গ মার্জিন থেকে, মেন স্ট্রিম থেকে মার্জিনে চলে গেছে। স্বাধীনতার পর প্রায় 60-এর দশক পর্যন্ত, এবং ভেবে দেখবেন এমন একটি প্রদেশ যেখানে আকাল হলো 50-এর মন্বন্তর, প্রায় 30 লক্ষ মানুষ প্রাণ হারালেন, এবং সেই সময় ফ্যামিন রিলিফের কাজ বিশাল আকারে করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা আপ্রাণ হয়েছে। এবং পরবর্তীকালে 50-এর মন্বন্তর হলো 1943-তে, 1943-এ, 1947-এ দেশভাগ হলো, এবং বাঙালি হিন্দু হোমল্যান্ডের জন্য দাবি উঠল। শ্যামাপ্রসাদ মুখার্জি শুধু নয়, তার সেই দাবিকে সমর্থন করলেন আপনাদের মতন যারা বিশিষ্ট ব্যক্তি বসে আছেন প্রত্যেক জেলায় জেলায়, অবিভক্ত বাংলার প্রত্যেক জেলায় জেলায় বিশিষ্ট ব্যক্তিরা। আমার কাছে ওই মানে কি বলে যে ইয়ে ফর্মে, আমার ম্যানুস্ক্রিপ্ট আর্কাইভাল ফর্মে রয়েছে। আসানসোলের আইনজীবীরা রেজলিউশন পাস করে বলছে যে আমরা পশ্চিমবঙ্গ গঠন চাই, এবং সেই পশ্চিমবঙ্গ গঠিত হবে ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে। সেই পশ্চিমবঙ্গ গঠন হলো, দেশ ভাগ হলো, তা সত্ত্বেও, এবং বিশাল পরিমাণে মানুষের এদিক ওদিক মানুষের বিস্থাপন হলো, মানুষ তাদের ভিটে মাটি ছেড়ে বাধ্য হলো এখানে আসতে। তা সত্ত্বেও প্রায় 60-এর দশক অব্দি পশ্চিমবঙ্গ প্রথম সারির একটি রাজ্য। সে জিডিপি, ইনভেস্টমেন্ট,
ইন্ডাস্ট্রি যাই বলি না কেন, প্রথম সারির একটি রাজ্যে 60-এর দশক পর্যন্ত পশ্চিমবঙ্গ এগিয়ে গেছিল। এই গত 50 বছরে এমন একটি মানসিকতা দেখা দিয়েছে, যে মানসিকতা একটি মানসিক বিচ্ছিন্নতাবাদকে বারবার প্রশ্রয় দিয়েছে, এবং সেটা বিভিন্ন কারণে। অনেকেই ফানুস উড়িয়েছে যে আমরা আলাদা, পশ্চিমবঙ্গ আলাদা। এই ফানুসটা তারা উড়িয়ে উড়িয়ে গত 50 বছর ধরে সত্যি কিন্তু পশ্চিমবঙ্গকে মেন স্ট্রিম থেকে মার্জিনে নিয়ে গেছে, মূল স্রোত থেকে একেবারে কোনায় গিয়ে পশ্চিমবঙ্গ ঠেকেছে অনেক প্যারামিটার্সে। আমরা সেই কথাটা এই বেঙ্গল ম্যাটার্সে, বাংলার প্রগতি এই বইতে সেই বক্তব্যটা মূলে বলেছি। এবং আমি যদি ধরুন আপনাদের সামনে আমি কয়েকটা উদাহরণ দিই, কেন সময় সীমিত, অনেক আপনাদের অনেক প্রোগ্রাম রয়েছে, কিছুক্ষণের মধ্যেও আপনাদেরও ব্যস্ততা রয়েছে। আমি প্রথমে কয়েকটা কথা আগে বলি, আগে কিছু কিছু বিষয়, কিছু তথ্য আপনাদের কাছে রাখছি। আমি একটা ভূমিকা দিতে চাইছিলাম যে দ্য মেইন ইন্টেনশন ইজ, এই যে বারবার মোদিজি বলছেন যে রিজনাল গ্রোথ ইকুয়ালস ন্যাশনাল স্ট্রেংথ। আমরা একটি অঞ্চল হিসেবে আঞ্চলিকভাবে যেভাবে এগিয়ে যাব, প্রত্যেক রাজ্য প্রত্যেক প্রদেশ যেভাবে এগিয়ে যাবে, সেই এগিয়ে যাওয়াটা কিন্তু সারা ভারতবর্ষের অগ্রগতিতে কন্ট্রিবিউট করবে, এবং এটা তিনি মেনেছেন এই নীতি। গত 50 বছরে কিন্তু আমরা বারবার পশ্চিমবঙ্গে দেখেছি দের ইজ এ কনফ্লিক্ট, যে একটি সংঘীয় পরিকাঠামো, ফেডারেল স্ট্রাকচারের মধ্যে পশ্চিমবঙ্গে যারা বারে বারে 50 বছরে ক্ষমতায় বসেছে, 34 বছর প্লাস 15 বছর, তারা সংঘীয় পরিকাঠামোর মধ্যে নিজেরা ফাংশন করতে চায় না বা করতে চায়নি। আমি আপনাদের কাছে প্রথমে একটা উদাহরণ দিচ্ছি, কেন উই আর ইন দি ইস্টার্ন এক্সট্রিমিটি অফ ওয়েস্ট বেঙ্গল, এবং আজকে এই নিয়ে আমাদের এই সভার উত্তরবঙ্গ পর্ব শেষ হবে। এই নিয়ে সারা রাজ্যে সভা হয়েছে, উত্তরবঙ্গ পর্ব আজকে শেষ হবে। এবার আমরা রাঢ়বঙ্গ হয়ে গেছে, মধ্যবঙ্গ হয়ে গেছে, এবার দক্ষিণবঙ্গে কিছুটা হয়েছে, আগামী কয়েকদিন হবে। আমি সেই জন্য এই কথাটা এখানে বলে দিয়ে যেতে চাই, নদিয়াতে এই কথা বলবো। এই যে ধরুন বারবার আমি এই যে বিচ্ছিন্নতাবাদ, মানসিক বিচ্ছিন্নতাবাদের কথা একটা উদাহরণ মাত্র দিচ্ছি, অনেক উদাহরণ দেওয়া যেতে পারে। মানে এই যে ধরুন বারবার বলা হচ্ছে, আমরা বলছি যে অবৈধ অনুপ্রবেশ, এবং এই অবৈধ অনুপ্রবেশকে রুখতে হবে, চিহ্নিত করা হবে। আপনাদের মনে আছে 2017 সালে যখন সুপ্রিম কোর্ট বলেছিল, সুপ্রিম কোর্ট হ্যাড এক্সপ্রেসড ইটস কনসার্ন যে রোহিঙ্গিয়াদের কিন্তু অনুপ্রবেশ এখানে ঘটানো যেতে পারে না, এবং সেটাকে রুখতে হবে। রোহিঙ্গিয়ারা আগামী দিনে বিকামস আ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। তখন একজন মাত্র মুখ্যমন্ত্রী একটি রাজ্যের বলেছিলেন যে এখানে হচ্ছে অবারিত দ্বার, রোহিঙ্গিয়ারা আসতে পারে, তাদেরকে আটকানো হবে না, ওয়েস্ট বেঙ্গল ইজ ওপেন ফর দেম। কে বলেছিল আপনারা বুঝতেই পারছেন। এবার ধরুন আমাদের এই যে বলা হচ্ছে যে আমরা জানি যে প্রায় 650 কিলোমিটার কাটা তারের বেড়া এখনো দেওয়া যেতে পারেনি। আমরা একটি সীমান্তবর্তী রাজ্য হওয়ার দরুন আমাদের কিছু কিছু কর্তব্য আমাদের পালন করতে হবে, কিন্তু সেই ধর্ম এবং সেই কর্তব্যকে বারবার নস্যাৎ করা হচ্ছে গত কয়েক বছরে আমরা দেখছি। তাই যে ধরুন 650 কিলোমিটার কাটা তার বেড়া লাগানো যায়নি। কেন যায়নি? কেননা রাজ্য থেকে জমি কেন্দ্রের হাতে তুলে দেওয়া হচ্ছে না। এই রাজ্যে যারা ক্ষমতায় আছে তারা বলছে অনুপ্রবেশের দায় কেন্দ্রের, কিন্তু আসল সত্যটা হলো যে 9টা জেলায় কাটা তারের বেড়া লাগানো যাচ্ছে না। কেন? জমি হ্যান্ড ওভার করা হচ্ছে না কেন্দ্রকে, কেন্দ্রীয় ফোর্সেসকে। কিন্তু অদ্ভুত ব্যাপার এখানে কি জানেন, মানে আপনারা তো লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সার যে পেটিশনটা ছিল সেটা তো আপনারা দেখেছেন, জাস্টিস সুজয় পালের যে অবজারভেশন, তিনি সেখানে বলছেন there are 3 ক্যাটাগরিজ অফ ল্যান্ড। তার মধ্যে একটা ক্যাটাগরি যেটা ফার্স্ট ক্যাটাগরি, সেই ফার্স্ট ক্যাটাগরিতে রাজ্য সরকার জমি অধিগ্রহণ করেছে, কেন্দ্র রাজ্য সরকারকে কম্পেনসেশন দিয়েছে, কিন্তু রাজ্য সরকার সেই জমিটার কেন্দ্রকে হ্যান্ড ওভার করছে না।
এবং জাস্টিস সুজয় পাল বলছে দিস আর্গুমেন্ট যে এসআইআর চলছে, ইলেকশনের প্রস্তুতি নিতে হবে, ইট ডাজ নট কাট আইস। এবং রাজ্যের হয়ে যে কাউন্সিল দাঁড়াচ্ছে, লার্নার্ড অ্যাডভোকেট মিস্টার বন্দ্যোপাধ্যায়, তিনি আবার হাইকোর্টে দাঁড়িয়ে মানছেন যে হ্যাঁ, কাটা তার বেড়া লাগানো কতটা জরুরি ইন দি ইন্টারন্যাশনাল বর্ডার ফর দ্য সেক অফ ন্যাশনাল সিকিউরিটি। তারা মানছে, জমি অধিগ্রহণ করেছে, টাকা পেয়ে গেছে, কিন্তু ছাড়ছে না জমি। এই জন্যই বলছি মানসিক বিচ্ছিন্নতাবাদ, অর্থাৎ ভারতের জাতীয় নিরাপত্তা, জাতীয় সুরক্ষার সাথে আমি পশ্চিমবঙ্গকে আলাদা করে দেওয়ার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের সরকারের কোনো দায়িত্ব নেই, আমি সেই রকম একটি অবস্থান নিচ্ছি, কিন্তু আমি মানছি যে জাতীয় নিরাপত্তার জন্য কাঁটাতার বেড়া কতটা জরুরি। So I think we are in a very paradoxical situation. মানে এনিওয়ান থিঙ্কিং লজিক্যালি ভাববে টাকা পেয়ে গেছে, জমি অধিগ্রহণ কর, বিএসএফ কে দিয়ে দাও, কাঁটাতার লাগাতে হবে, ইট ইজ ন্যাশনাল সিকিউরিটি ইম্পারেটিভ। ওপারে সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংলাদেশে নির্বাচন হওয়ার পর আপনারা জানেন কোন দল সীমান্তবর্তী জেলাগুলোতে ক্ষমতায় এসছে, মানে সেখানে তারা এমপি হয়ে জিতেছে, কোন দল আপনারা জানেন। এবং এই জামাতিরাও ওপারে জিতেছে, তাদের কি মূল রাজনৈতিক দর্শন আপনারা জানেন? ভারত বিরোধিতা করা। তারা ভারতকে সহ্য করতে পারে না, ভারতকে তারা শেষ করতে চায়, ধ্বংস করতে চায়। এসব জেনেও আমি জমি নিয়েছি, আমি টাকা পেয়ে গেছি, কিন্তু আমি জমি হ্যান্ড ওভার করছি না, তার কিন্তু কোনো এক্সপ্লেনেশন নেই। আমি এই উদাহরণটা মাত্র আপনাদের কাছে এই কারণে দিলাম যে আপনারা যেহেতু এমন একটি ভূখণ্ডে রয়েছেন, আমরা এই উত্তরবঙ্গে রয়েছি, ফর আস ন্যাশনাল সিকিউরিটি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এবার আমি আরেকটা বিষয়ে আসি, সেটা হলো দেখুন, এই যে বারবার বলা হচ্ছে যে, এবং এটা একটা ডেমোক্রেটিক পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এই ধরনের ভাষা ব্যবহার করা, ধরুন বলা হচ্ছে যে দিল্লির জমিদার বাংলা বিরোধী, এবং আমরা জিতলে বাংলা জিতবে, আমরা হারলে বাংলা হারবে। সংসদীয় গণতন্ত্রে এই ধরনের ভাষা একটি পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফর সেক অফ পলিটিক্যাল আর্গুমেন্ট কিন্তু ব্যবহার করা যেতে পারে না, কেন এর কোনো আর্গুমেন্ট নেই। এবার আমি বলছি যে দেখুন, যে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আমাদের বইতে লেখাই আছে বিস্তারিত, কিন্তু ধরুন যারা নিজেদেরকে বাঙালির গর্ব, বাঙালির অস্মিতা রক্ষক বলে প্রজেক্ট করছেন, তাদের আন্ডার দেয়ার ওয়াচ ইলিশ মাছ প্রোডাকশন বাংলায় কমে গেছে, এবং সেই ইলিশ মাছ আসছে গুজরাট থেকে, সাপ্লাই আসছে গুজরাট থেকে। ধরুন 6,500 মেট্রিক টন থেকে 16,500 মেট্রিক টন থেকে সেটা গিয়ে ঠেকেছে 6,800 মেট্রিক টন। তা বাঙালি কে, বা বাংলার মানে হোয়াট ইজ দ্য সিম্বল অফ বিং আ বেঙ্গলি? মানে বাঙালির একেবারে মানে মূল যেটা ইলিশ মাছ, মানে আসতে পারে, হ্যাঁ, মানে বাঙালির যে আইডেন্টিটি, ধরুন অনেক আইডেন্টিটি আছে, ইলিশ মাছ, তো সেই ইলিশ মাছ প্রোডাকশন এখানে কমে যাচ্ছে, এবং তার সাপোর্টিং সাপ্লাই আসছে আপনার গুজরাট থেকে, একটা উদাহরণ। এবার আমরা অন্য একটা উদাহরণও দিয়েছি, ধরুন ব্যক্তি হিসেবে, ব্যক্তিত্ব হিসেবে নেতাজির কথা যদি শুধু ধরি, এবং এখানে ঋষি অরবিন্দের কথা বলতে পারি, ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা নতুন জাতীয় শিক্ষা নীতি, সেটা ঋষি অরবিন্দ, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা চিন্তা ছিল, সে শিক্ষা দর্শন ছিল, সেই ডাইরেক্ট শিক্ষা দর্শন চিন্তার কিন্তু ওটা একটা রিফ্লেকশন, সেটা একটা দিক। আমি যদি নেতাজির উদাহরণটা ধরি, গত কয়েক বছরে নেতাজির প্রতি, নেতাজির মর্মর মূর্তি স্থাপন করা, তার নামাঙ্কিত একটি জাতীয় পুরস্কার প্রথমবার স্বাধীন ভারতবর্ষে অনুষ্ঠিত করা, ডিজাস্টার ম্যানেজমেন্টে যারা সেই সময় অসাধারণ সাহস দেখিয়েছে, সাধারণ মানুষের পাশে থেকেছে কঠিন পরিস্থিতিতে, তাদেরকে নেতাজি সম্মান দ্বারা পুরস্কৃত, সম্মানিত করা হবে, এটা একটা দিক। ধরুন আমি যদি ব্যক্তি হিসেবে বলি, এবং আমরা লিখেছি এখানে,
যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার প্রথম যে তার জাপানের ভিজিট, সেই জাপানে তিনি গেলেন 2014 সালে, 2026-এর ফেব্রুয়ারিতে 2 মাস আগে তিনি গেলেন মালয়েশিয়াতে। দুটো জায়গায়, অর্থাৎ 12 বছর আগে 12 বছর পর প্রধানমন্ত্রী হিসেবে যেখানেই তিনি গেছেন সেখানে তিনি নেতাজির সাথে যারা আইএনএতে কাজ করেছিলেন, নেতাজির লিডারশিপে, নেতাজির আন্ডারে যারা আইএনএর সদস্য ছিলেন, তাদের সাথে তিনি দেখা করেছিলেন। 2014 সালে 104 বছরের জাপানিজ, আমার নাম রয়েছে এখানে, সাইচিরো মিসুমি, যিনি, তার কথা লিখেছি, আমরা উল্লেখ করেছি, তার সাথে দেখা করেছিলেন। লক্ষ্মী সেহগল, রানী ঝাঁসি রেজিমেন্ট, তার উপর একটি বিশেষ ডকুমেন্টারি হয়, সেটা কমিশন করেছিলেন মোদিজি। বলেননি কিন্তু যে লক্ষ্মী সেহগল তো পরবর্তীকালে কমিউনিস্ট পার্টির সদস্য ছিলেন, অনেক আমাদের বিরোধিতা করেছেন, দরকার নেই, দাবিয়ে দাও, ভুলিয়ে দাও, না, বিশেষ একটা ডকুমেন্টারি হবে। এবং এই ফেব্রুয়ারি মাসে 2026-এ যখন তিনি গেলেন মালয়েশিয়াতে, সেখানেও তিনি নেতাজির প্রায় 98 বছরের সহযোগী, 98 বছর বয়স তার সাথে দেখা করে তার আশীর্বাদ গ্রহণ করেছিলেন। এইরকম অনেক ধরুন উদাহরণ সাংস্কৃতিক বাংলার, এই যে একটা হচ্ছে না যে বাঙালি অবাঙালি, আমরা এখানে একটা লিস্ট দিয়েছি এই বইতে, যে বাঙালিরা, কৃতি বাঙালিরা কোন কোন জাতীয় শিক্ষা এবং গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিচ্ছেন জাতীয় স্তরে, সর্বভারতীয় স্তরে, তারও উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, আমার এই যখন বলছিলাম, কেউ দেখি কমেন্ট করেছে, এরা তো নিজেদের কৃতির দ্বারা হয়েছে, অবশ্যই হয়েছে, কিন্তু তাদের রেকগনাইজ করা হয়েছে, তো তাদের সেই রেকগনিশনটা দেওয়া হয়েছে, তাদের রেকগনাইজ করা হয়েছে, এবং তাদের সেই সুযোগ দিয়েছে। তাদের জিজ্ঞেস করা হয়নি যে আপনি কোন রাজনৈতিক মত পোষণ করেন একটু বলুন তো, তাই সেটা জেনে তারপর আপনাকে জাতীয় শিক্ষা এই প্রতিষ্ঠানের নেতৃত্বে স্থানে আমরা বসাবো, আগে যেটা হতো। এবং অনেক তালিকা, অনেক বাঙালি যারা আইআইটি থেকে শুরু করে, এইমস থেকে, আইসেট থেকে শুরু করে তারা হেড করছে। এই যে আবার বাঙালি অবাঙালি বলা হয়, কালকে তো আমরা সবাই ঝালমুড়িটা তো দেখলাম ব্যাপারটা, এবং পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি। ধরুন আমি আপনাদেরকে এখানে আমার মানে দিদিরাও আছেন, আমরা মেনশন করেছি এই বইতে। আমাকে স্যার বলছিলেন যে আপনি এই এত সব কি করে লিখলেন, একসাথে মিলে লিখেছি আমি এবং আমার কো অথর। এবং এই বইয়ের 140 পাতাতে 80 পাতা হচ্ছে লেখা, 50 পাতা হচ্ছে রেফারেন্স, কেন কেউ যাতে বলতে না পারে মন গড়া কথা, সবটা সমর্থিত, টিকা রয়েছে সবটা। ধরুন আমি আপনাদেরকে 3টে উদাহরণ দিচ্ছি। এই যে জিআই ট্যাগ, এক একটা প্রোডাক্টের জিআই ট্যাগ হয় তো, যাতে তার জিওগ্রাফিক্যাল লোকেশনটা বোঝা যায় এবং কোনো 2 নম্বরই বা ডুপ্লিকেট কেউ বিক্রি না করতে পারে। গত কয়েক বছরে ধরুন টাঙ্গাইল শাড়ি, গরজ শাড়ি জিআই ট্যাগ করা হয়েছে, এবং বালুচরি যে ইন্ডিয়া ইউকে যে এফটিএ হলো, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, সেখানে বালুচরি স্ট্যাম্প করে দেওয়া হয়েছে। অর্থাৎ এর মানে কি, যে যেখানে এই প্রোডাক্ট গুলো তৈরি হচ্ছে, জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই লোকেশনটা গ্লোবালি চিহ্নিত করা হলো, যাতে সারা পৃথিবীর মানুষ অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এবং বেঙ্গলি প্রোডাক্ট কিনতে চাইলে তারা আইডেন্টিফাই করতে পারে জিওগ্রাফিক্যালি, অর্থাৎ আমরা কোথায় এগুলো কিনতে পারবো, অথেন্টিক এক। এবং এর মাধ্যমে কিন্তু একটি বিশাল কর্মসংস্থার একটি স্কোপ, একটি পসিবিলিটি তৈরি হলো। এবং বীরেন কুমার বসাকের মতন সারা জীবন, যিনি নদিয়াতে থেকে, ফুলিয়াতে থেকে জামদানি শাড়ি, যিনি সারা জীবন তার জামদানি শাড়ি কারিগর হিসেবে, তিনি তাঁতি হিসেবে কাজ করেছেন, তাকে পদ্মশ্রী দেওয়া হলো। এবং আমরা নিজেরা গত সপ্তাহে তৃপ্তি মুখার্জির সাথেও দেখা করলাম। এই 3 জন মহিলা, এবং যারা নারী শক্তি বন্ধন অধিনিয়মের বিরোধিতা করেছেন, কিন্তু তাদেরই রাজ্যে এই যে ধরুন 3 জন মহিলা, আমি খালি উদাহরণ, এই যদি কাঁথি ঘরানার উদাহরণটা দিই, এই কারণে কেন কাঁথা স্টিচ এবং তাঁতিরা আমাদের বাংলার সামাজিক, সাংস্কৃতিক, দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই 3 জন মহিলাকে গত 3 বছরে 2023 থেকে 2026
প্রীতিকণা গোস্বামী, তকদিরা বেগম, তৃপ্তি মুখার্জিকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হলো তাদের এই অবদানের জন্য। এবং সেই জন্য আমার মনে হয় যে এই যে বাঙালি অবাঙালি ন্যারেটিভ কিন্তু কোনোদিন আমাদের খাঁটি বাঙালির মানসিকতায় ছিল না। ধরুন, আমি উদাহরণটা সব জায়গায় দিচ্ছি যে আমরা যাদের সম্মান করি, যারা আমাদের জন্য নিত্য পূজনীয়, একদিক থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু, গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, স্যার আশুতোষের কথা কিছু লোকে মনে রেখেছে, অনেকে ভুলেও গেছে, ভুলিয়ে দেওয়া হয়েছে। এদের সত্তার মধ্যে আপনারা দেখবেন যে কোনো রকম কোনোদিন কোনো কনফ্লিক্ট ছিল না। খাঁটি বাঙালি, তারা বাঙালি সংস্কৃতি, বাঙালি ঐতিহ্যে তারা বাহক। তারা তাদের জীবন, তাদের কর্মক্ষেত্রের মাধ্যমে বাঙালি সংস্কৃতি, ভাষাকে তারা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরেছিলেন। কিন্তু তাদের সত্তার মধ্যে ভারতীয়তা, ইন্ডিয়াননেস, আ সেন্স অফ দ্য নেশন এতটাই সুদৃঢ়, সুগভীর ছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির মতন একজন ব্যক্তিত্ব প্রথম নির্বাচিত হলেন দক্ষিণ কলকাতা থেকে, পিক অফ হিজ পলিটিক্যাল ক্যারিয়ার, মেম্বার অফ পার্লামেন্ট অফ দ্য ফার্স্ট লোকসভা। তার কোনো দরকার ছিল না শ্রীনগরে গিয়ে সেখানে আত্মবলিদান দিতে। কেন? তিনি অনুভব করেছিলেন যে আমাদের ভারতের স্বাধীনতা, অখণ্ডতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। তার জন্য আমাকে যদি সেখানে যেতে হয়, আমাকে যদি প্রতিবাদ করতে হয় এবং সেই প্রতিবাদে যদি কিছু কাজ দেয় তাহলে আমি করব। তিনি বলতে পারতেন আমি দক্ষিণ কলকাতায় ভবানীপুরে আছি, আমি সেখানেই থাকবো, আমার যাওয়ার দরকার নেই, ইট ডাজন্ট কনসার্ন মি। কিন্তু এতটাই ড্রিভেন বাই দি আইডিয়া অফ ইন্ডিয়া যে তারা নিজেদেরকে পুশ করে সেই যাতে ভারত সুরক্ষিত থাকে। আমি একটি উদাহরণ মাত্র দিলাম। স্যার আশুতোষ যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াতেন বা যখন উপাচার্য ছিলেন, সেই সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারতের অন্যান্য প্রান্তের ভাষা প্রথমবার তিনি পড়ানো এবং সেই ভাষাতে পরীক্ষা দেওয়া তিনি সেখানে অনুষ্ঠিত করলেন। তার তো মনে হয়নি যে এখানে গুজরাটি, মাদ্রাসি বা তামিল, তেলেগু, কান্নাডা পড়ে কি হবে, দরকার নেই। প্রথম যিনি বন্দে মাতরম অনুবাদ করলেন, among the first who translated বন্দে মাতরম, সুব্রমণ্যম ভারতী। তিনি বন্দে মাতরমের অনুবাদ করলেন তামিলে। তার তো মনে হয়নি এ তো বাংলা গান, আমার সেই তামিলে অনুবাদ করে কি হবে। অজস্র এরকম উদাহরণ রয়েছে যেখানে বাঙালি সত্তা, বাঙালির আত্মমর্যাদার সাথে ভারতীয় সত্তা, ভারতের আত্মমর্যাদা এবং ভারতীয়তা সম্পূর্ণভাবে। এবং সেই জন্য আবার আমাদের ওই আর্গুমেন্ট যে বিকশিত বাংলা ছাড়া বিকশিত ভারতবর্ষ হতে পারে না। পশ্চিমবঙ্গ কোনোদিনই আলাদা ছিল না, কোনোদিন এ পীঠস্থান ছিল, বিজ্ঞানের পীঠস্থান, শিক্ষার পীঠস্থান, শিল্পের পীঠস্থান। সেদিনকে একজন নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট বললেন যে দেয়ার ওয়াজ নো হেভি ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল। তাহলে আমরা দ্বারকানাথ ঠাকুরকে ভুলে যাই, স্যার বীরেন মুখার্জিকেও ভুলে যাই, তাদেরকে নিয়ে কথা না বললেই হয়। বীরেন মুখার্জি তো আর খেলনা তৈরি করতেন না। হি ওয়াজ দি প্রোজেনিটর অফ হেভি ইন্ডাস্ট্রি ইন বেঙ্গল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল বেঙ্গলি বিজনেসম্যান। তার কথাও আমরা উল্লেখ করেছি। আমরা সেই ধরনের অতীত এর দিকে তাকিয়ে আমরা পশ্চিমবঙ্গকে সেই বর্তমানে আনতে চাই, এই কথাটা আমরা এখানে উল্লেখ করছি। এবং শুধু শিক্ষা প্রতিষ্ঠানের কথা আমি বলেছি, আমরা এখানে এই কথাও বলছি যে ধরুন সোমা মণ্ডলের মতন প্রথম স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এর প্রথম মহিলা চেয়ারপারসন বাঙালি। এবং অজস্র এরকম আমরা উল্লেখ করেছি। প্রত্যেক বছর ভেবে দেখুন, উত্তরবঙ্গ থেকে গত 70 বছরে কজন পদ্মশ্রী পেয়েছে বলুন তো? মানে তর্কের খাতিরে আমি বলছি না যে এক্ষুনি বলতে। এবং গত 15 বছরে উত্তরবঙ্গ থেকে পদ্ম পুরস্কারে পুরস্কৃত কজন হয়েছেন তার তালিকা যদি আমরা দেখি, তাহলেই কিন্তু বুঝে যাব আমার বক্তব্যটা বা আমার আর্গুমেন্টটা। যে এই যে তলায় তলায় একটা ডিসক্রিমিনেশন করে অ্যাকচুয়ালি রাখা হয়েছিল, সেই ডিসক্রিমিনেশন এসে ভাঙলেন নরেন্দ্র মোদী। না হলে গীতা রাও বর্মন, কুচবিহারের ভবাইয়া সঙ্গীত, ওনাকে তো কারুর সারা ভারতবর্ষে তো ওনাকে কেউ খুঁজে পায়নি এত বছর, কিন্তু সারা জীবন নিরলসভাবে
এক এক মানে এক নাগারে তিনি একটা কাজ করে গেছেন। নগেন্দ্রনাথ রায়, যাকে ওই রাজবংশী কমিউনিটির বাল্মীকি বলা হয়, আলিপুরদুয়ার থেকে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলেন। ৭৭-এ আলিপুরদুয়ার গঠন হলো, পার্লামেন্টারি সিট, তাই তো? ৭৭-এ তো। তারপরে প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হলো ৩ দশক পর। ওনার ভাগ্য, সেটা আমি ছেড়ে দিচ্ছি, আই এম নট গেটিং ইনটু দ্যাট ডিসকাশন। বাট এই যে বললেন যে আলিপুরদুয়ার ইজ দ্য গেটওয়ে টু লার্জার নট অনলি ভুটান, সাউথ ইস্ট, নর্থ ইস্ট ইন্ডিয়া, সেই জন্যই তো একজন প্রতিনিধি নির্বাচিত হয়ে এলে তাকে কেন্দ্রীয় মন্ত্রী বানালো। এই কথাগুলো আমরা এখানে ধরুন উল্লেখ করেছি। যে আজকে আমি স্টেশন দিয়ে আস্তে আস্তে দেখছিলাম এখানে আমরা, যে এই যে অমৃত ভারত স্টেশন যেগুলো হচ্ছে কামাখ্যাগুড়িতে ঢেলে সাজানো হচ্ছে, আমরা এখানে ফিগার্স দিয়েছি। স্যার জিজ্ঞেস করছিলেন পুরো ফিগার্স দেওয়া এবং সেই তথ্যের আধারটা কি সেটাও লেখা রয়েছে এখানে। আপনারা দেখুন যে এই যে অমৃত ভারত স্কিম আমরা লিখছি এখানে, ১০০টা রেলওয়ে স্টেশন পশ্চিম বাংলায় চিহ্নিত করা হয়েছে, যে স্টেশনগুলোকে ঢেলে সাজানো হবে এবং যে স্টেশনগুলোর একটি ঐতিহ্য রয়েছে। ৩,৬০০ কোটি টাকা ব্যয় করে, অনেক স্ট্যাটিস্টিক্স আমরা দিয়েছি, ৩,৬০০ কোটি টাকা ব্যয় করে সেই কাজ হচ্ছে। অর্থাৎ সাধারণ মানুষের যাতে দৈনন্দিন জীবনে একটু উন্নতি সাধন করা যেতে পারে। এবার আমরা গত ১২ বছরের কথা কেন বলছি? আমরা এই কারণে বলছি যে প্রধানমন্ত্রী হওয়ার পর আমরা যদি তার বিভিন্ন পাবলিক অ্যাটারেন্স বা পাবলিক ভাষণে যদি আমরা দেখি, আমরা দেখছি যে মোদিজি একটা কথা বারবার বলছেন, যে পূর্বোদয়ের কথা বলছেন। পূর্বোদয় তিনি কিভাবে ডিফাইন করছেন? তিনি বলছেন যে আমরা যদি ভারতের আর্থিক ইতিহাস বা স্বাধীনতার পর যদি আর্থিক ইতিহাস বা ইন্ডাস্ট্রিয়াল হিস্ট্রি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে ওয়েস্টার্ন ইন্ডিয়া, সেই ওয়েস্টার্ন ইন্ডিয়ার একটা অন্য ধরনের প্রগতি হয়েছে, কিন্তু পূর্ব ভারতের সেই অনুপাতে হয়নি। এবং সেই জন্য তিনি জোর দিচ্ছেন পূর্বোদয়, দ্য রাইজ অফ ইস্টার্ন ইন্ডিয়া। এবং এই পূর্বোদয় উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতের যে কটা রাজ্য, সে কটা রাজ্য সামিল শুধু হবে না, পশ্চিমবঙ্গ একটি নেতৃত্ব দেওয়ার স্থানে যাতে পৌঁছতে পারে, এই কথা তিনি বারবার বলছেন। এবং সেই জন্য গত ১২ বছরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন সেক্টরে, যে নারী ক্ষমতায়ন হোক, স্বাস্থ্য হোক, শিক্ষা ক্ষেত্রে হোক। ধরুন ৮,০০০+ স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে, প্রাইমারি এবং সেকেন্ডারি। আপনারা জানেন সেটা, যারা শিক্ষক আপনারা জানেন। বলা হয়েছে ফাইন্যান্সিয়ালি আনভায়াবল। কেন? একটা স্টেট তার মানে হাত তুলে দিচ্ছে তো, ফাইন্যান্সিয়ালি আনভায়াবল মানে আমার কাছে কোনো সলিউশন নেই, তাই তো? কিন্তু কেন্দ্র থেকে বলা হচ্ছে পিএম শ্রী স্কুল, নিউ এজ ক্লাসরুম, আমরা ১৫,০০০ স্কুল চিহ্নিত করে সেগুলোকে ঢেলে সাজাবো অন মডেল বেসিস সারা ভারতবর্ষে, এবং প্রত্যেকটা রাজ্যে আগামী দিনে যাতে এই ধরনের ক্লাসরুম স্কুল তৈরি হতে পারে সেটা আমরা বিশেষ ব্যবস্থা করব। এখান থেকে বলা হলো না, আমরা সেই স্কিম অ্যাডপ্ট করব না। আমরা আরেকটা উদাহরণ এখানে দিয়েছি, ধরুন ৯৭ কোটি টাকা ত্রিপুরা সরকারে কেন্দ্র থেকে দেওয়া হলো একটি বিশেষ স্কিমের অন্তর্গত। কি হবে সেই ৯৭ কোটি টাকা নিয়ে? একটা শক্তিপীঠ, ৫১ শক্তিপীঠের একটা পার্ক তৈরি হবে। সেই পার্ক তৈরি হলো, আমার একটি আলোচনা সভায় একজন প্রেসিডেন্সি কলেজের ইউনিভার্সিটির একজন ছাত্রী, তিনি ডিফারেন্টলি এবলড, মানে দেখতে পারেন না চোখে, কিন্তু বসেছিলেন, আমাকে একটি প্রশ্ন করলেন যে এই যে আপনি আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক যে পর্যটনের কথাটা উল্লেখ করলেন, পশ্চিমবঙ্গের জন্য কিভাবে এটা হতে পারে আগামী দিনে? অপার সম্ভাবনা। কিন্তু তো আমি এই উদাহরণটা এই কারণে দিচ্ছি, ধরুন ৯৭ কোটি টাকা ত্রিপুরা রাজ্যের জন্য, একটি খুব ছোট রাজ্য, তার জন্য একটি ৫১ শক্তিপীঠের থিম পার্ক তৈরি হবে। তারপর পশ্চিমবঙ্গ সরকারকে বলা হলো যে আপনারাও প্রপোজাল দিন, সিমিলার স্কিমের আন্ডারে আপনারাও কয়েকটা এই ধরনের থিম পার্ক, সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক থিম পার্ক তৈরি করুন। পশ্চিমবঙ্গ সরকার বলল নো। এই জন্যই আমরা বলছি যে ১২ বছরে যা করা গেছে সেটা অনেক বাধা বিপত্তি সত্ত্বেও করা হয়েছে। মানে এই গত দু মাসে অনেক চা বাগান ঘুরে দেখেছি, আপনারা সবাই জানেন চা সুন্দরীর বাড়িগুলোর কি অবস্থা।
মানে সেই বাড়িতে মানুষ থাকার, সেই বাড়ি অযোগ্য, কেউ থাকছে না, বন্ধ পড়ে আছে। নাগরাকাটার ওই বিশাল বিস্তীর্ণ এলাকা ধরে ঘুরেছি, দেখেছি বাড়িগুলো ভেঙে পড়ে আছে, কাঁচ ভেঙে যাচ্ছে, অ্যাবান্ডেন্ড অবস্থায় সেই বাড়িগুলো পড়ে রয়েছে। কিন্তু কনস্ট্যান্টলি আবাস যোজনার বাড়ির বিরুদ্ধে একটি সংগ্রাম, একটি আন্দোলন চলছে এখানে। এবং মানে ফিগার্স তো রয়েছে, এই ধরুন সেই ফিগার্সে না গেলেই হয়, আপনারা জানেন যে কি ধরনের টাকার নয়ছয় হচ্ছে। এ সত্ত্বেও গত 12 বছরে প্রত্যেকটা সেক্টরে, মানে পরিকাঠামো, কানেক্টিভিটি, ট্রান্সপোর্ট থেকে শুরু করে জেন জি অর্থাৎ আগামী প্রজন্মের জন্য এমপ্লয়মেন্ট, এই যে সারা দেশ জুড়ে যে রোজগার মেলাগুলো হয়, সেই রোজগার মেলার অন্তর্গত পশ্চিমবঙ্গে গত 12 বছরে কজন চাকরি পেয়েছে এবং পরিষ্কারভাবে ট্রান্সপারেন্টলি চাকরি পেয়েছে। মানে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেল, সেই লেটার নিয়ে গেল, এবং যাদের নামে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা বলছে কই আমরা তো দিইনি, আমরা তো বলিনি। এই ধরনের না, কিন্তু নেতাজি ইন্দোরে অ্যানাউন্স হয়ে গেল অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছেন এরকম করে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে যখন যাচ্ছে তারা বলছে না, আমরা তো, আমাদের এখানে কোনো ভ্যাকেন্সি নেই। সেই ধরনের না, রোজগার মেলার অন্তর্গত আমরা লিখেছি এখানে কত হাজার যুবক যুবতীরা সেই গিয়ে দাঁড়িয়েছে, নিয়ারলি মোর দ্যান লাখ, তারা ট্রান্সপারেন্টলি চাকরি পেয়েছে। আমরা বলছি পরিবর্তন যদি হয় তাহলে এই 1 লাখটা হয়ে যাবে 50 লক্ষ। আরেকটা উদাহরণ দিই আপনাদের, ধরুন এই যে এই স্কিম, এই যে মহিলারা যারা স্ট্রিট ভেন্ডার্স, আমরা তো দেখি তারা স্ট্রিট ভেন্ডার বসে, হকার ভেন্ডার, তাদের জন্য একটি বিশেষ স্কিম মোদিজি করেছিলেন কোভিড এর পর। 10,000 টাকা প্রাথমিকভাবে লোন পাবে, তারপর সেটা আবার বেড়ে সেকেন্ড যখন এটা একটা পারফরমেন্স অডিট হয় সেটা প্রায় 50,000 হবে। এই পশ্চিমবঙ্গে 97,000 স্ট্রিট হকার্সরা এই লোনটা অ্যাভেল করেছে। অ্যাপারেন্টলি দেখলে মনে হবে যে কম সংখ্যা, কিন্তু 97,000 স্ট্রিট হকার মহিলারা তারা অ্যাভেল করেছে। আমরা বলছি যে 12 বছরে স্কিমটা শুরু হয়েছে, গত 6 বছরে করা গেছে। পরিবর্তন যদি হয়, মানসিক পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন যদি হয়, তাহলে এটা 100% স্যাচুরেশন পরিণত হতে পারে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 2026-27 প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গার্লস হোস্টেল অ্যানাউন্স করেছে কেন্দ্রের বাজেটে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাজ্য, এই ভূখণ্ড বাংলা ভূখণ্ড, কিন্তু সেখানে এই স্কিম নস্যাৎ করা হচ্ছে। প্রত্যেকটা ডিস্ট্রিক্টে গার্লস হোস্টেল পাবে, থাকবে। আপনারা দেখুন এই যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় নদিয়াতে 2020-তে সেটা অ্যানাউন্স হলো, মানে বিদ্যার্থীদের সংখ্যা বাড়ছে না কিন্তু ইউনিভার্সিটিতে। কেন? ইট ইজ অ্যান এক্সক্লুসিভলি উইমেন্স কলেজ। কেন বাড়ছে না? কেন সেখানে গার্লস হোস্টেল নেই। কেউ 100 কিলোমিটার দূরে থাকে, তাকে রোজ সে সেখানে এসে পড়ছে, আবার ফেরত যাচ্ছে। ব্যারাকপুর থেকে সেখান থেকে আসছে, প্রায় তার লেগে যাচ্ছে 90 কিলোমিটার ক্রস করছে, বিকজ দের ইজ নো গার্লস হোস্টেল। কিন্তু সেই জন্যেই আমরা, এবং অনেক সেক্টরে এইভাবে আমরা বিভিন্ন পরিসংখ্যান দিয়েছি। এই পরিসংখ্যান দেওয়ার মূল উদ্দেশ্য, মূল কারণ এটাই যে যা করা হয়েছে তার থেকে অনেক বেশি আমরা করতে চাই, এবং অনেক বেশি করে এই রাজ্যকে সর্বস্তরে, মানে একটা উদাহরণ দিয়ে হয়তো শেষ করতে পারি আমি। এই আবার এসে যাচ্ছি যে বাঙালির গর্ব, বাঙালির অস্মিতা, একটু বারবার এই কথাটা তো আমাদেরকে বলা হয়। ওদের মনে হয় যে মিঠু দাসের মতন একজন ব্যক্তি সে বহিরাগত, অর্থাৎ সে এমন একটা বিচারধারা পোষণ করে যে বিচারধারাটা বাংলার বিরোধী। আপনারা অনেকে যারা শিক্ষক রয়েছেন এখানে, বিভা চৌধুরীর নাম শুনে থাকবেন। বিখ্যাত ফিজিসিস্ট ছিলেন, 1991 মারা গেছিলেন। 50-এর দশকে তিনি সারা পৃথিবীতে রিসার্চ করেছিলেন পার্টিকেল ফিজিক্স নিয়ে। এ কথা আমি অনেক জায়গায় বলেছি, আমি খুব গর্ব সহকারে বলছি, আমাদের বইতে উল্লেখিত রয়েছে। সেই বিভা চৌধুরীর কন্ট্রিবিউশনের কথা মানুষ ভুলে গিয়েছিল। পশ্চিমবঙ্গের কোন টেক্সট বইয়ে তার উল্লেখ নেই। এনসিইআরটির টেক্সট বইয়ে মোদিজি আসার পর সেই বিভা চৌধুরীকে এনসিইআরটির টেক্সট বুকে 5 পাতার একটা সম্পূর্ণ অধ্যায় তার উপর রয়েছে ক্লাস 8-এ, যাতে স্টুডেন্টসরা পড়ে, বিশেষ করে গার্ল স্টুডেন্টসরা পড়ে এবং তারা উজ্জীবিত, অনুপ্রাণিত হয়।
এবং এই বিভা চৌধুরী কিংবদন্তি অবদান পার্টিকেল ফিজিক্স রিসার্চ, সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সে তিনি ফিজিক্স পড়াতেন, গবেষণা করতেন। একদিকে বাংলা, একদিকে ইংরেজি, একদিকে ফরাসি। ফরাসিতে তিনি ফিজিক্স শেখাতে পারতেন, সেই ধরনের মেধা 50-এর দশকে তার ছিল। এবং 91 সাল তার আমৃত্যু পর্যন্ত তিনি লিখে গেছেন। তার কোনো উল্লেখ নেই আমাদের রাজ্যের টেক্সট বুকগুলোতে, এনসিআরটিতে রয়েছে। তো বাঙালি অস্মিতার ঠেকেদার যারা 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 মানে ইয়ে নিয়েছে, ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, তাদেরকে এই প্রশ্নটা করা উচিত। এবং এই পশ্চিমবঙ্গ বাঙালির ঐতিহ্য, যেখানে আচার্য জগদীশচন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মেঘনাথ সাহা, সত্যেন বসু, এই পশ্চিমবঙ্গে আমরা দেখছি যে 2025-26, অর্থাৎ আমরা অলরেডি যখন 21st সেঞ্চুরিতে ঢুকে গেছি, সেই 2025-26-এ 97 কোটি টাকা ইজ বিং অ্যালটেড ফর সায়েন্স এডুকেশন অ্যান্ড ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান শিক্ষার জন্য, যেখানে মাদ্রাসা শিক্ষার জন্য 5000 কোটি প্লাস অ্যালটেড হচ্ছে। অর্থাৎ এই প্রশ্নগুলো কিন্তু আমরা করেছি, এবং এই প্রশ্নগুলো করে আমরা অন্য দিকটাও দেখিয়েছি। কিভাবে বিজ্ঞান যুব পুরস্কার অনেক বাঙালি যুব বৈজ্ঞানিকরা পেয়েছে এই গত কয়েক বছরে। বিজ্ঞান যুব পুরস্কার পেয়েছে, শান্তিস্বরূপ ভটনাগর অ্যাওয়ার্ড পেয়েছে, তারা জাতীয় স্তরে পেয়েছে। এবং সেই জন্যে শেষে এইটাই আমার বলার উদ্দেশ্য, যে এ বই তো একটি ক্ষুদ্র প্রচেষ্টা। এর মাধ্যমে যে ন্যারেটিভটা, এর মাধ্যমে কিছু চিন্তা, কিছু ভাবনা যে আমরা ছড়িয়ে দিতে চাই, আমি অনুরোধ করব যে আপনারা সেই চিন্তা, সেই ভাবনাগুলোকে যদি আহরণ করেন। কেন আমার মনে হয় যে এটা শুধু আমাদের জন্য এটা শুরু। কেন এর পরে কিন্তু আগে পরিবর্তন হোক, এবং পরিবর্তনের পর আমি যেটা বারবার বলছি যে কোনো গত 50 বছরে এই মানসিক বিচ্ছিন্নতাবাদের দরুন পশ্চিমবঙ্গে কোনো বিশাল কোনো আইডিয়া আসেনি। পশ্চিমবঙ্গ একটি আন্তর্জাতিক কেন্দ্র হতে পারে বিভিন্ন খাতে, সেই চিন্তা ভাবনাটা। পশ্চিমবঙ্গে বন্দর, কলকাতার বন্দর একদিকে, উত্তরবঙ্গ অন্যদিকে, দুদিকেই আন্তর্জাতিক যোগসাযোগের কেন্দ্র হতে পারে আগামী দিনে। ইট ক্যান বিকাম দি সেন্টার অফ ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড কোঅপারেশন উইথ সাউথ ইস্ট এশিয়ান আসিয়ান কান্ট্রিজ। এই কথাগুলো বলা, এই কথাগুলো কিন্তু 50 বছরে কেউ বলছিল না পশ্চিমবঙ্গ। আজকে আমরা এই বইতে দেখিয়েছি কিভাবে সেই লক্ষ্যে কিন্তু মোদিজি এগোচ্ছেন। সে রেলের পরিকাঠামো হোক, সড়ক পরিকাঠামো হোক, সবটাই কিন্তু একটি বৃহত্তর চিন্তা, যে পশ্চিমবঙ্গকে মূল স্রোতের সাথে জোড়া, এবং পশ্চিমবঙ্গ বাঙালির যে মেধা, বাঙালির যে দক্ষতা এবং এই রাজ্যের যে সম্ভাবনা, সেটাকে আনলিশ করা এবং সেটাকে ন্যাশনাল মেইন স্ট্রিমের সাথে কানেক্ট করা। এই কথাগুলো আমরা বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরেছি, এবং এই বইয়ের মধ্যে নানান প্রশ্ন রয়েছে, তার উত্তরও আছে। এবং এই যে 100% স্যাচুরেশনের কথা, 100% saturation of schemes of projects can only be possible when there is a change. সেজন্য আপনারা এখানে তো বসে আছেন, আপনারা একটা কালেকটিভ এনার্জি, নট অনলি মানে একটা আপনারা সামাজিক, আপনাদের একটা সামাজিক তাকত রয়েছে, আপনাদের একটি ইন্টেলেকচুয়াল প্রবুদ্ধজন ইনফর্মড সিটিজেন্স, তাদের একটা আলাদা শক্তি রয়েছে, জনশক্তি। সেই শক্তির মাধ্যমে প্রথম ধাপ হচ্ছে আগে পরিবর্তন, আসল পরিবর্তন। এই পরিবর্তন কোনো আধখ্যাচরা পরিবর্তন না, একেবারে লক স্টক এন্ড ব্যারেল পরিবর্তন হয়ে তারপর পশ্চিমবঙ্গকে মেইন স্ট্রিমে আমাদের ফেলতে হবে। আর যেন এই পরিবর্তনের পর অন্তত না হলে এমন পরিস্থিতি হচ্ছে যে বালাকোটে বায়ুসেনা অপারেশন করে জঙ্গি ঘাঁটি ধ্বংস করলো, পশ্চিমবঙ্গের মাটি থেকে কিছু সংখ্যক মানুষ যারা পশ্চিমবঙ্গকে নিয়ন্ত্রণ করে, নির্বাচিত প্রতিনিধিরা, তারা বিরোধিতা করলো। ধারা 370, একজন বঙ্গ সন্তানই তো নিজের প্রাণপাত করেছিলেন ধারা 370 বিলুপ্ত হওয়ার জন্য, সেই ডিমান্ড করে যাতে ভারত অখণ্ড থাকতে পারে, একজন বঙ্গ সন্তানই করেছিলেন। আমি শ্যামাপ্রসাদের অন্য পলিটিক্যাল আইডেন্টিটি ছেড়ে দিলাম, তিনি একজন সেরা বঙ্গ সন্তান,
মানে যদি শ্যামাপ্রসাদকে ওরা বলে যে তিনি বাঙালি না, বলে না কিন্তু ভয়তে, কেন ওটা তাহলে উল্টো হয়ে যাবে। তর্কের খাতিরে বলছি, তাহলে কেউ বাঙালি না, তাহলে আমরা কেউ বাঙালি না। ধারা 370 বিলুপ্ত হলো, তার বিরোধিতা হলো এখানে। ঋষি বঙ্কিমের বন্দে মাতরমের 150 বছর পালন হচ্ছে সারা দেশে, কিছু সংখ্যক মানুষ বিরোধিতা করছে, কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও করছে কিছু সংখ্যক মানুষ, আবার সাংসদে দাঁড়িয়ে তাচ্ছিল্য করছে। এই পরিস্থিতি কিন্তু ওই মানসিক বিচ্ছিন্নতাবাদ, যাহা দেশের জন্য ভালো তাহাই আমরা বিরোধ করিব, আমাদের ভালো দেশের ভালো নহে, দেশের ভালোতে আমাদের ভালো মঙ্গল নহে, আমরা তার বিরোধ করিব, এই প্রতিজ্ঞা তাহারা নিয়ে আছেন। এবং সেই জন্য সেই প্রতিজ্ঞার সাথে ভারতের জাতীয় জীবনের কোনো সামঞ্জস্য নেই। এই জন্য বাঙালি হয়ে আমাদের সামনে কিন্তু একটি বিশাল সংকট, এবং এই সংকট যেমন 1947 সালে যে ধরনের সংকট ছিল, সেই ধরনের সংকট আমি মনে করি অন্তত পশ্চিমবঙ্গের সামনে আজকে সেই ধরনের সংকট মাথা চাড়া দিয়েছে। আমরা যাতে সেই সংকটের সম্মুখীন হতে পারি, এবং আগামী দিনে কি করণীয় এবং কি করা হয়েছে বাধা বিপত্তি সত্ত্বেও, তার উল্লেখ আমরা করেছি, এবং আশা করি যে আপনাদের পড়ে ভালো লাগবে, এবং আগামী দিনে আপনারা এই বিষয়টা সমাজে আরো ছড়িয়ে দিতে পারবেন। আমার এই কথাই বলার ছিল। আপনারা অনেক ধৈর্য ধরে শুনেছেন, তার জন্য আমি খুব কৃতজ্ঞ আপনাদের কাছে। আমি শেষে 2-3টে লাইন পড়ে একটু শেষ করতে চাই, আপনার যদি অনুমতি থাকে। আমি এটা আরামবাগেও এই লাইনগুলো পড়েছিলাম, খুব হৃদয় স্পর্শ করে। কিন্তু স্যার আশুতোষ মুখোপাধ্যায় একটি ভাষণ দিয়েছিলেন, তিনি ভারতীয় সাহিত্যের ভবিষ্যৎ, মানে সাহিত্যের মাধ্যমে জাতীয় একতার কথা তিনি বলেছিলেন। ইট ওয়াজ দি ব্যাকগ্রাউন্ড ওয়াজ লিটারেচার, সাহিত্যের প্রেক্ষাপটে। কিন্তু এই যে ওই কথাটা বললাম যে ভারতকে, মানে পশ্চিমবঙ্গকে আলাদা, পশ্চিমবঙ্গের মধ্যে একটি আলাদা মানসিকতা পোষণ করার একটি চেষ্টা হচ্ছে, সেটা তার এই কথার মাধ্যমে আমাদের কিন্তু একটি পথ খুলে যায়। এবং তখনকার দিনে, মানে 1924 সালে তো স্যার আশুতোষ মৃত্যু ঘটলো পাটনায়, তার আগে অর্থাৎ 1920 দশকে তিনি এই ভাষণ দিচ্ছেন, বলছেন যে অন্যের যাহা ভালো তাহা আমাকে লইতে হইবে, আমার যদি কিছু ভালো থাকে তাহা অন্যকে অঞ্জলি পুরিয়া দিতে হইবে। এইরূপ আদান প্রদান ছাড়া আমাদের সাহিত্যের প্রকৃত অভ্যুদয়ের আশা নাই, পূর্ণতা লাভের সম্ভাবনা নাই। তিনি সাহিত্যের ক্ষেত্রে বলছেন, কিন্তু এটা আমাদের জাতীয় জীবনে খুব প্রাসঙ্গিক। কিন্তু আমরা যদি বৃহত্তর জাতীয় জীবনের প্রেক্ষাপটে দেখি, এইরূপ আদান প্রদান ছাড়া পূর্ণত্ব লাভ হবে না। এমন একটি সাধারণ উপায় নির্ধারণ করিতে হইবে, যাহার আশ্রয় বঙ্গ, বিহার, উৎকল, মাদ্রাজ, গুর্জর, রাজপুতানা, গান্ধার, পাঞ্জাব সব এক সূত্রে গ্রথিত ও সাহিত্যের এক সমতটে সমবেত হইবে। কোন প্রদেশকে কিন্তু তিনি বাদ দিচ্ছেন না, এক সূত্রে আমাদের বাঁধতে হবে। এবং তিনি বলছেন, বাংলার শ্যামা দোয়েলের কুজনে রাজপুতনার ময়ূর কেকামৃত বর্ষণ করিবে, আবার গান্ধারের দ্রাক্ষারসে বাংলার সাহিত্য কুঞ্জ সরস হইবে। এক কথায় এমন একটি সুখকর যান আবিষ্কার করিতে হইবে, এমন একখানি মনোহর বজরা গড়িতে হইবে, যাহার সাহায্যে ভারতের যে প্রদেশে যা কিছু উত্তম মনোজ্ঞ, তাহা অন্য প্রদেশে অবাধে আমদানি করা যাইবে। আমি বলছি, যখন পশ্চিমবঙ্গকে মূল স্রোতে ফিরিয়ে আনার কথা বলছি, এই মানসিকতাকে আমাদের খুব সুদৃঢ়ভাবে ফিরিয়ে আনতে হবে। আমাদের সবার রয়েছে সেটা, কিন্তু আমাদের বিরুদ্ধে এমন একটি মানসিকতা দাঁড়িয়ে রয়েছে যারা ঠিক এর বিরোধিতা করে, তাদের ভাষা, তাদের আচরণ, তাদের নীতির মাধ্যমে। এবং সেই জন্য পরিবর্তন প্রথম ধাপ পশ্চিমবঙ্গকে বিকশিত ভারতের অন্তর্গত করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের কাছে। আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি যে আপনারা সবাই অনেক ধৈর্য ধরে শুনেছেন, আপনাদের মূল্যবান সময় দিয়েছেন। নমস্কার।
হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ধন্যবাদ জানাই ডক্টর অরিন্দম গাঙ্গুলি মহাশয়কে। তিনি আমাদের সমৃদ্ধ করলেন। একদিকে যখন আমরা সমৃদ্ধ হলাম, অন্যদিকে আপনি আমাদের ভাবনায় নতুন দিশা দিলেন। এবার ইংরেজিটা